ইভাপোট্রান্সপিরেশন দুইটা মিলে তো ইভাপোট্রান্সপিরেশন। এটার কিছু টেকনিক্যাল টার্মস আছে। সেগুলো আমরা হচ্ছে গিয়ে ডিটেইল আলোচনা করব এবং আমি পড়ানোর শেষে বই থেকে বলে দিব আর্টিকেল নাম্বার গুলো। তোমরা মার্ক করে নিবে। ঠিক আছে? তো আমরা ফার্স্ট এ শুরু করব হচ্ছে পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন দিয়ে। তো পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে এমন একটা ময়েশ্চার কনটেন্ট বা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ময়েশ্চার কনটেন্ট যেটা আমাদের প্ল্যান্টের ভেজিটেশন ফুললি গ্রো করার জন্য কোনো একটা এরিয়াতে যতটুকু প্রয়োজন ওয়াটারটা বা ময়েশ্চার কনটেন্টটা সেটা সাপ্লাই করতে পারে। দ্যাট মিনস আমাদের কোনো একটা ভেজিটেশন বা হচ্ছে প্ল্যান্ট গ্রো করার জন্য যতটুকু পরিমাণ হচ্ছে গিয়ে ময়েশ্চার দরকার সেটা যদি অ্যাভেলেবল ওই ফিল্ডে থাকে সেটাকে আমরা বলবো কি পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। তখন যে ইভাপোট্রান্সপিরেশনটা পাওয়া যাবে সেটাকেই বলা হবে কি পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন। তো এইটাকে আমরা ইন শর্টে পিইটিও বলে থাকি। তো নেক্সট হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন আমাদের রিয়েল ফিল্ডে যতটুকু ইভাপোট্রান্সপিরেশন হচ্ছে ওই স্পেসিফিক সিচুয়েশনে বা ওই স্পেসিফিক মোমেন্টে সেটাকে আমরা বলবো কি অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন। এটাকে আমরা শর্টে এইটি বলতে পারি। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে ফিল্ডে আমার ম্যাক্সিমাম যতটুকু ওয়াটার কোয়ান্টিটি প্রয়োজন। প্রয়োজন কেন আমি বলতেছি এই জন্যে যে আমরা যখন প্ল্যান্টের গ্রো এর জন্য ইরিগেশন সাপ্লাই করি বা ইরিগেশন ওয়াটার সাপ্লাই করি তখন কি হয় ওয়াটারটা আমাদের রুট জোন থেকে সরাসরি মাটির নিচের দিকে ফ্লো করতে থাকে তাই না বা নিচের দিকে চলে যেতে থাকে বিকজ অফ কি গ্র্যাভিটি না। সো এই যে গ্র্যাভিটির জন্য ওয়াটারটা নিচের দিকে চলে যাচ্ছে সয়েল কতটুকু ওয়াটার এগেইনস্ট গ্র্যাভিটি ফোর্সের রিটেইন করতে পারতেছে সেটাকেই হচ্ছে গিয়ে আমি বলতে চাচ্ছি ফিল্ড ক্যাপাসিটি। তার মানে ম্যাক্সিমাম যতটুকু কোয়ান্টিটি অফ ওয়াটার সয়েলটা কি করতে পারে রিটেইন করতে পারে এগেইনস্ট দ্য ফোর্স অফ কি গ্র্যাভিটি সেটাকে আমরা বলবো কি ফিল্ড ক্যাপাসিটি। তো এখানে ম্যাক্সিমাম কোয়ান্টিটি কোয়ালিটি লেখা আছে এই শব্দটা কোয়ালিটি হবে না হবে কোয়ান্টিটি। ঠিক আছে নেক্সট হচ্ছে গিয়ে ও আচ্ছা ফিল্ড ক্যাপাসিটিকে আমরা শর্টে বলবো এফসি। নেক্সট হচ্ছে গিয়ে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। এটা হচ্ছে গিয়ে এমন 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 একটা ময়েশ্চার কন্টেন্ট যেটা হচ্ছে যার পরে হচ্ছে গিয়ে আমার প্ল্যান্টটা সাস্টেইন করতে পারবে না। মানে এই ময়েশ্চার কন্টেন্টের পরে আমাদের প্ল্যান্টটা আর কি করতে পারবে না সাস্টেইন করতে পারবে না। মানে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ময়েশ্চার কন্টেন্ট মানে এটা হচ্ছে মিনিমাম। এর চেয়ে কম হলে প্ল্যান্টটা কি হবে মারা যাবে বা সে সাস্টেইন করতে পারবে না। সো সেই অ্যামাউন্টের ময়েশ্চার কন্টেন্টটাকে আমরা বলবো কি পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট অথবা ইন শর্ট আমরা বলবো হচ্ছে পিডব্লিউপি। ঠিক আছে এখন এই দুইটা টার্মস ফিল ক্যাপাসিটি এন্ড পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট এই দুইটা ডিফারেন্সকে আবার বলা হচ্ছে অ্যাভেলেবল ওয়াটার। দ্যাট মিন্স ফিল ক্যাপাসিটি কি ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট আর পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট কি মিনিমাম যতটুকু ওয়াটার আসলে এখানে থাকতেই হবে। সো এই দুইটা ডিফারেন্স থেকে আমরা কি পাবো অ্যাভেলেবল কতটুকু ওয়াটার ওই প্ল্যান্টের গ্রো এর জন্য আছে সেটা আমরা হচ্ছে গিয়ে এখান থেকে পাবো। তো অ্যাভেলেবল ওয়াটারটাকে শর্টে এডব্লিউ বলা হয়ে থাকে। ঠিক আছে আচ্ছা তো ইভাপোট্রান্সপিরেশন মেজারমেন্ট করার জন্য আমাদের দুইটা মেথডস আছে। মেথড দুইটার নাম হচ্ছে লেসিমিটার মেথড অর ফিল প্লটস মেথড এবং দুইটা মেথডসেরই ডিটেইল আমাদের বইতে দেওয়া আছে। আমি বলে দিব বই থেকে এটা ডিটেইলটা পড়ে নিতে হবে। আমি এই দুইটার ইকুয়েশন গুলো একটু বলে দিচ্ছি যে লেসিমিটারের ক্ষেত্রে আমার প্রিসিপিটেশন থাকবে এট দ্য সেম টাইম ইরিগেশন থাকবে বা ইনফ্লো থাকবে মাইনাস হচ্ছে কি ইভাপোট্রান্সপিরেশন যেটা হয়ে যাচ্ছে। সো এই দুইটার পার্থক্যটাই কি চেঞ্জ ইন স্টোরেজ। ঠিক আছে তার মানে এখানে ইনফ্লো কোনটা কোনটা প্রিসিপিটেশন এন্ড ইরিগেশন আর আউটফ্লো কি ইভাপোট্রান্সপিরেশন। ফিল্ড প্লটস এর ক্ষেত্রে আবার আমাদের এখানে রান অফ অ্যাড হবে যেহেতু এটা ফিল্ডের ক্ষেত্রে সাধারণত আমরা লার্জ ফিল্ড নিয়ে কনসিডার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রেই। তো এখানে রান অফ কাউন্ট হবে তারপর হচ্ছে গ্রাউন্ড ওয়াটার ফ্লোটাও এখানে কনসিডার করা হবে। সেই ক্ষেত্রে আমার আউটফ্লোতে কি কি থাকবে ইভাপোট্রান্সপিরেশন থাকবে রান অফ থাকবে এন্ড গ্রাউন্ড ওয়াটার ফ্লো থাকবে আর ইনফ্লোতে থাকবে প্রিসিপিটেশন প্লাস ইরিগেশন অথবা ইনফ্লো। তো এই দুইটার ডিফারেন্স থেকে আমরা কি পাবো চেঞ্জ ইন স্টোরেজটা পাবো। তো এই কোয়েশন গুলো এখান থেকে আমরা নিব আর থিওরিটিক্যাল যেই ব্যাপারগুলো আছে বা ডিটেইলসটা আছে সেটা আমরা বই থেকে পড়বো। আমি বই থেকে আর্টিকেল নাম্বার বলে দিব। ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখবো হচ্ছে এক্সাম্পল 3.1
আমরা লাস্ট ক্লাসে মেয়ার্স ফর্মুলা নামে একটা ফর্মুলা পড়ে এসেছিলাম, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, কোনো একটা স্থানের বা কোনো একটা লেকের ডেইলি ইভাপোরেশন কতটুকু সেটা আমরা বের করতে পারি। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেখানে একটা রিজার্ভার নিয়ে ডিসকাশন করা হয়েছে, যার সারফেস এরিয়া আছে 250 হেক্টরস এবং এভারেজ কিছু প্যারামিটারস আছে, যেগুলোর ভ্যালু হচ্ছে কি একটা নির্দিষ্ট উইকে ওয়াটার টেম্পারেচার আছে 20°C, রিলেটিভ হিউমিডিটি 40%, উইন্ড ভেলোসিটি এট 1 মিটার অ্যাবভ গ্রাউন্ড, 1 মিটার গ্রাউন্ড থেকে 1 মিটার উপরে উইন্ড ভেলোসিটি বা উইন্ড স্পিড হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। Estimate the average daily evaporation from the lake and the volume of water evaporated from the lake during that 1 week. তার মানে ওই উইকে আমাদের ডেইলি ইভাপোরেশন রেট কত ছিল লেক থেকে, সেটা আমাকে কাউন্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম গত 7 দিনে, মানে ওই উইকের 7 দিনে হচ্ছে গিয়ে আমাদের ভলিউম অফ ওয়াটার ইভাপোরেটেড হয়েছে কতটুকু, সেই অ্যামাউন্টটা বের করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা জানি কি, ইভাপোরেশন ফাইন্ড আউট করতে পারলে আমরা ইভাপোরেশনের ভলিউমও ফাইন্ড আউট করতে পারবো। তো প্রথম কাজ হচ্ছে আমাদের ইভাপোরেশন রেটটা ফাইন্ড আউট করা, বা ডেইলি ইভাপোরেশনটা কত হয়েছে সেটা বের করা। সো এটার জন্য আমরা মেয়ার স্কয়ার ফর্মুলা ইউজ করব। ই অফ লেক বা ইভাপোরেশন অফ লেক ইজ ইকুয়াল কে এম দেওয়া হয়েছে এখানে মেয়ার্স ফর্মুলা, এই জন্য কে এম ইউজ করা হয়েছে, ইনটু ইডব্লিউ মাইনাস ইএ ইনটু 1 প্লাস ইউ 9/16। এখানে ইডব্লিউটা হচ্ছে কি স্যাচুরেশন ভ্যাপার প্রেসার বা ওয়াটার ভ্যাপার প্রেসার, আর ইএটা হচ্ছে ভ্যাপার প্রেসার অফ এয়ার, আর ইউ9 হচ্ছে 9 মিটার হাইটে, গ্রাউন্ড থেকে 9 মিটার হাইটে উইন্ড ভেলোসিটি কত, এবং কেমটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ কি ইভাপোরেশন। এখন আমরা প্রথমে একটু যদি খেয়াল করি, ইউ ইডব্লিউ এন্ড ইএ এই দুইটা টার্মস বের করার জন্য আমাদেরকে প্রথমে একটা টেবিল ইউজ করতে হবে। আমরা টেবিল 3.3 ইউজ করব। সো এটা আমরা পাবো বইতে, হাইড্রোলজির বইতে আমরা যদি চলে যাই, বইতে দেখো টেবিল 3.3, এই যে স্যাচুরেশন ভ্যাপার প্রেসার অফ ওয়াটার, এখানে টেম্পারেচারের এগেইনস্টে কিছু স্যাচুরেশন ভ্যাপার প্রেসার দেওয়া আছে, এবং সেটা হচ্ছে মিলিমিটার অফ পারদ স্কেলে, এবং পাশাপাশি একটা এর ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে মিলিমিটার পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে একটা স্লোপ, এটা আমরা পরবর্তীতে শিখবো, কিন্তু প্রথমে আমরা হচ্ছে প্রথম দুইটা কলামে ফোকাস করি। সো আমাদের টেম্পারেচার দেওয়া আছে কত, কত দেওয়া আছে টেম্পারেচারটা আমাদের, 20°C। তাহলে 20°C এর জন্য আমি চলে যাই টেবিলে, স্যাচুরেশন ভ্যাপার প্রেসার কত, 20°C এর জন্য হচ্ছে 17.54। ঠিক আছে, আচ্ছা আজান হচ্ছে, একটু পজ রাখো, ঠিক আছে।
আচ্ছা, সবাই একটু যদি আমরা খেয়াল করি, দেখো আমাদের ওয়াটার টেম্পারেচারটা আছে 20°C এবং রিলেটিভ হিউমিডিটি আছে 40%। আমরা কিন্তু চ্যাপ্টার 2 তে রিলেটিভ হিউমিডিটির কিছু ইকুয়েশন দেখেছিলাম, মনে আছে? রিলেটিভ হিউমিডিটি ইজ ইকুয়াল টু ES বাই E, মনে আছে তোমাদের? Yes, ma'am. এই যে রিলেটিভ হিউমিডিটি ছিল কি E বাই ES ইজ ইকুয়াল কি একটা পার্সেন্টেজ দেওয়া ছিল। তো আমাদের কিন্তু অলরেডি এখানে একটা পার্সেন্টেজ দেওয়া আছে 40%। সো আমরা যদি EW টা জানি তাহলে কিন্তু আমরা EA টা বের করতে পারবো, পারবো না? 40% ইন্টু হচ্ছে EW। জি ম্যাম। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের ইকুয়েশনের দেখো EW এবং EA এই দুইটা হয়ে গেল। এখন K এর যে ভ্যালুটা আছে, K এর ভ্যালুটা কিন্তু আমরা বলেছিলাম যে যদি ক্যাচমেন্ট এরিয়াটা স্মল হয় তাহলে হবে 0.5, ক্যাচমেন্ট এরিয়া যদি লার্জ হয় তাহলে হবে 0.36। এখন কিভাবে আমরা বুঝবো যে এটা লার্জ নাকি স্মল? প্রথম কথা হচ্ছে এখানে যদি 100-র উপরে থাকে, বেসিক্যালি 100-র উপরেই মোটামুটি আমরা লার্জ ধরে নিই, ঠিক আছে? সো এখানে 250 হেক্টরস আছে, এখানে এই অঙ্কটাতে বইতে লার্জ ধরেই করা হয়েছে। যদি এখানে লার্জের উল্লেখ না থাকে এবং তুমি যদি এই ভ্যালুটা দেখেও বুঝতে না পারো, তখন তুমি একটু ধরে নিতে পারো যে অ্যাজিউমিং এ লার্জ ক্যাচমেন্ট অথবা অ্যাজিউমিং স্মল ক্যাচমেন্ট, ভুল হবে না। তুমি অ্যাজিউম করে নিলে সেই ভ্যালুটা এখানে বসালেই হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা একটু দেখি যে এই সূত্রে আমাদের U9 এর একটা ইকুয়েশন ছিল। তো U9 টা আমরা কিভাবে ফাইন্ড আউট করব? U9 টা ফাইন্ড আউট করতে হলে আমাদের U এর সূত্রটা আগে জানতে হবে। দেখো এখানে U এর সূত্রটা কি আছে? UN is equal CH to the power 1/7, তাই না? তাহলে U1 এর জন্য সূত্রটা কি হবে বলো তো? 1 মিটার হাইটে উইন্ড স্পিড কত হবে? U1 ইকুয়াল কি হবে? C H এর জায়গায় কি হবে? 1, তাই না? টু দি পাওয়ার 1/7, এটা হবে না? তার জি মানে ম্যাম। কি U1 সমান আসলে C পাচ্ছি আমরা, 1 এর উপর যাই থাকুক না কেন সেটা তো 1ই আসে। তাহলে U1 সমান শুধুমাত্র C পাচ্ছি না আমরা? একইভাবে আমি যদি U9 এর ইকুয়েশন বানাতে চাই তাহলে U9 ইকুয়াল কি হবে? C H টু দি পাওয়ার H এর জায়গায় কি হবে? 9 টু দি পাওয়ার 1/7, এটা হবে না? তাহলে C এর পরিবর্তে আমি সেখানে U1 বসাতে পারবো? যেহেতু আমি Yes, প্রথমেই ma'am. অলরেডি U1 সমান C বের করে রেখেছি, তাহলে আমরা কি করব? আমরা জাস্ট হচ্ছে কি এখানে দেখো এই যে U1 এর জায়গায় মানে C এর জায়গায় শুধুমাত্র U1 নিয়ে নিলাম আর H এর জায়গায় কি হবে? 9 মিটার হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমি U9 পেয়ে যাচ্ছি কিলোমিটার পার আওয়ার। এটা কি কারো বুঝতে কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, তাহলে আমরা সরাসরি কিন্তু এখন ফর্মুলাতে চলে যেতে পারি। আমাদের যেই ভ্যালুগুলো আমরা পেলাম সব ভ্যালুগুলো আমরা ইকুয়েশন অফ ইভাপোরেশন এটাতে বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে মিলিমিটার পার ডে তে একটা ইভাপোরেশন রেট পাবো। তার মানে কি পার ডে তে আমার কতটুকু ডেপথ অফ ইভাপোরেশন হচ্ছে বলো তো? 8.97 মিলিমিটার। আচ্ছা, এখন আমাদের অঙ্কের মধ্যে কিন্তু আরেকটা পার্ট ছিল যে ভলিউম অফ ইভাপোরেটেড ওয়াটার, সেটার অ্যামাউন্টটা কত? 1 উইকে। তাহলে 1 উইক মানে কি 7 দিন। এই যে রেটটা আমরা পেয়েছি সেটা পার ডেতে মানে একদিনে। তাহলে 7 দিনে কি হবে? 7 দিয়ে গুণ করতে হবে না? এখন আমি যেটা পেয়েছি সেটা কিন্তু ডেপথ। তাহলে ডেপথের সাথে আমি যদি এরিয়া মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো? ভলিউম পাবো না? জি ম্যাম। আচ্ছা, তাহলে দেখো আমাদের যে ডেপথটা ছিল সেটা ছিল কি 8.97 মিলিমিটার, এটাকে আমরা মিটারে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করলাম। আর আমাদের এরিয়াটা ছিল 250 হেক্টর, এটাকে আমরা মিটারে নেওয়ার জন্য কি করলাম? 10 টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করলাম, মিটার স্কোয়ারে চলে আসলো এটা। তাহলে এটাকে আবার 7 দিয়ে গুণ করলে আমরা 7 দিনের জন্য ভলিউম কত সেটা কিসে পাবো? মিটার কিউবে পেয়ে যাবো। কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? ম্যাম সি ইজ ইকুয়াল টু U1 কিভাবে হলো এটা বুঝলাম। আচ্ছা, এটার দেখো ফর্মুলা আছে যে UN is equal CH to the power 1/7। তাহলে এখানে U1 এর জন্য ইকুয়েশনটা বসালে কি হবে বলো তো?
C is equal to U1. এখানে কি লেখা যাবে দেখো তো, U1 is equal C এটা লেখা যাবে না দেখো তো? জি ম্যাম। এটা লেখা যাবে না? এখন আমি যদি একটু খেয়াল করি যে এখানে হচ্ছে গিয়ে এটা যদি আমি 9 এর জন্য করি তাহলে কি হবে বলো তো? সেম জিনিসটা আমি হচ্ছে গিয়ে 9 এর জন্য করব। তাহলে এখানে আমি কি লিখতে পারবো? এখানে 9 লেখা যাবে না? লেখা যাবে? Yes, ma'am. এখন এখানে দেখো 1 এর উপর আমি যাই কাজ করি না কেন সেটার মান কিন্তু 1ই আসবে, তাই না? তাহলে এটা সমান আমি সি লিখতে পারি না শুধু? Yes, ma'am. এখন এই সি এর জায়গাটা, এই যে পরের সূত্রটা যেটা আছে এই সূত্রে আমি সি এর জায়গায় সরাসরি কি লিখতে পারি তাহলে? আমি সি এর জায়গায় সরাসরি U1 লিখতে পারি না? Yes, ma'am. লেখা যাবে দেখো তো? সি এর জায়গায় সরাসরি U1 টা লেখা যাবে? Yes, ma'am. এটা লেখা যায়? এটা কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? এনিওয়ান? আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে এখানে এই মানটা বসিয়েছি। এখন U1 এর ভ্যালু আমাদের দেওয়া ছিল হচ্ছে 16 কিলোমিটার/আওয়ার, সেটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে? ক্লিয়ার সবাই? ম্যাম km এর ভ্যালু 0.36 কে, এটা কি একটা কনস্ট্যান্ট না? হ্যাঁ, এটা কনস্ট্যান্ট। এটাও কিন্তু আমরা আগের দিনের ক্লাসে ডিসকাস করেছিলাম, এই যে স্মল ক্যাচমেন্টের জন্য কে এর ভ্যালু হচ্ছে 0.5 আর লার্জ ক্যাচমেন্টের জন্য কে এর ভ্যালু হচ্ছে 0.36। জি ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে? ম্যাম EW টা যেটা টেবিল থেকে বের করলাম এটা যদি টেম্পারেচার আমাদের ওই দুইটার মাঝামাঝি আসে তাহলে কি ইন্টারপোলেশন করতে হবে? ইন্টারপোলেশন করতে হবে, রাইট। টেবিল থেকে যে ভ্যালু নিয়েছি সেটা যদি আমাদের ভ্যালুটা এক্সাক্ট সরাসরি না থাকে তখন আমরা কি করব? ইন্টারপোলেশন করব। ঠিক আছে? এই যে টেবিলটা আছে মনে করো কোনো সময় আমাদের এটা দেওয়া আছে হচ্ছে 21.5 দেওয়া আছে, 21.5, তখন কি হবে? 20 আর 22.5 এর মধ্যে ইন্টারপোলেট করতে হবে। ঠিক আছে? পারবা সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে যে থিওরি আর অঙ্কটা দেখলাম এটা আমি বই থেকে একটু বলে দিচ্ছি। এই চ্যাপ্টারের শুরু থেকে আমি একটু বলে আসতেছি। হ্যাঁ, আমাদের কি কি আর্টিকেল গুলো আমরা অলরেডি ডিসকাস করেছি। ঠিক আছে? সো সবাই একটু বই বা শিট যাদের কাছে আছে একটু মার্ক করে নাও, আর যাদের কাছে খাতা আছে সরাসরি লিখে নিতে পারো। আর্টিকেল 3.1 থেকে আমরা দেখেছি ইভাপোট্রান্সপিরেশনের ডেফিনেশন। আর্টিকেল 3.2 তে আমরা দেখেছি ইভাপোরেশনের ডেফিনেশন। এন্ড এখানে দেখো লাস্টের দিকে একটা প্যারা আছে, দ্য রেট অফ ইভাপোরেশন ইজ ডিপেন্ডস অন the vapor pressure, air and water temperature, wind speed, atmospheric pressure, quality of water, size of the water body। এটা পড়তে হবে। ঠিক আছে? এখান থেকে অ্যাকচুয়ালি ফ্যাক্টরস গুলো শুরু হয়েছে। ঠিক আছে?
মার্ক করছো সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো ভ্যাপার প্রেসার, তারপর হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ার প্রেসার, টেম্পারেচার, প্রতিটার এখানে কিছু ডিটেলস আছে। আমি এগুলা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম, সেগুলা তোমরা নিজের ভাষায় 2-1 লাইন করে লিখলেই হবে, বইয়ের মতো হুবহু মুখস্থ করে লেখার দরকার নাই। এরপরে আমরা আর্টিকেল 3.3 থেকে পড়েছি। ইভাপোরেট মিটারসটা আমরা সরাসরি পড়ি নাই। ইভাপোরেট মিটারসটা আসলে কাকে বলা হচ্ছে, যেহেতু যেই মিটার বা যেই ডিভাইসটা দিয়ে ইভাপোরেশন মেজার করা হচ্ছে সেটাকেই বলা হয় ইভাপোরিমিটারস। সো আমরা এখানে বিভিন্ন ধরনের ইভাপোরিমিটারস আছে, আমরা জাস্ট এখানে একটা শিখেছি, সেটা হচ্ছে ক্লাস এ ইভাপোরেশন প্যান। এটার ফিগার হচ্ছে 3.1 এবং এটা ডিটেল পড়তে হবে, ঠিক আছে, ছবি সহ ডিটেল এটা পড়তে হবে, ইম্পর্টেন্ট। এরপরে আইএসআই স্ট্যান্ডার্ড প্যান আমাদের দরকার নাই, জাস্ট নামগুলো আমরা দেখবো। কলোরাডো সানকেন প্যান নাম দেখবো শুধু। তারপর হচ্ছে ইউএস জিওলজিক্যাল সার্ভে ফ্লোটিং প্যান, এটাও শুধু নাম, এগুলা ডিটেল পড়া লাগবে না। এরপর আমরা পড়েছি প্যান কোএফিসিয়েন্ট, প্যান কোএফিসিয়েন্টের ড্রব্যাকস, প্যান কোএফিসিয়েন্ট কেন ইম্পর্টেন্ট সেগুলা লাগবে। টেবিল 3.1 এ আমরা শুধুমাত্র ক্লাস এ প্যানের এভারেজ ভ্যালুটা মনে রাখবো, বাকিগুলো আমাদের মনে রাখার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে ইভাপোরেশন স্টেশন, এখানে শুধু স্টেশন 3টার নাম আমরা পড়বো, কতটুকু এরিয়া জুড়ে স্টেশনটা থাকে এইটা পড়বো, আর বাকিগুলা মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু নামগুলা আর স্টেশনের সাইজটা, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই 3.4 আর্টিকেলে। এখানে আমরা মেয়ার্স ফর্মুলা পড়েছি, ইকুয়েশন নাম্বার 3.3। এরপর আমরা এক্সাম্পল 3.1টা দেখেছি আজকে। এরপর আমরা চলে যাব ট্রান্সপিরেশন আর্টিকেল 3.7। এখান থেকে আমরা ট্রান্সপিরেশনের ডেফিনেশন দেখেছি, ইভাপোরেশন এবং ট্রান্সপিরেশনের মধ্যে পার্থক্যটা কি সেটাও কিন্তু এখানে লেখা আছে, যে লাস্ট প্যারাতে, এই যে however a major difference exists between transpiration and evaporation, ঠিক আছে। মার্ক করছো সবাই? এরপর আমরা আর্টিকেল 3.8 পড়েছি, ইভাপো ট্রান্সপিরেশন, এটার ডেফিনেশন। এরপরে এখানে দেখো যে টেকনিক্যাল টার্মস গুলো আমরা দেখেছি, পটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন, অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন, ফিল ক্যাপাসিটি, পার্মানেন্ট মেল্টিং পয়েন্ট, এগুলো সবগুলো এখানে ডিটেইলস আছে, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে একটু দেখে নিব, ঠিক আছে। আচ্ছা, এরপরে মেজারমেন্ট অফ ইভাপোট্রান্সপিরেশনে আমরা হচ্ছে গিয়ে লেসিমিটার এন্ড ফ্রিল প্লটস, এটার থিওরি বা ডিটেইলটা আমরা এখান থেকে পড়ে নিব। আর ইকুয়েশনটা আমার শীটে আছে, শীট থেকে আমরা ইকুয়েশনটা লিখে নিব, ঠিক আছে। Article 3.9 measurements of evapotranspiration, lesimeter and fluid plots. Details. লিখছো সবাই? জি ম্যাম। ওকে, এখন আমরা হচ্ছে গিয়ে চলে যাব ইভাপোরেশনের কিছু ম্যাথে। তো আমরা হচ্ছে গিয়ে এখানে দেখো অ্যানালিটিক্যাল মেথডস ফর ইভাপোরেশন এস্টিমেশন, এটার জন্য আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি 3টা ধরনের মেথডের নাম দেখবো এখান থেকে, ওয়াটার বাজেট মেথড, এনার্জি ব্যালেন্স মেথড, মাস ট্রান্সফার মেথড। সো এই সবগুলা মেথডের মাধ্যমে আমরা হচ্ছে ইভাপোরেশন এস্টিমেট করতে পারি। তো এই মেথড গুলার অঙ্কগুলো আমরা হচ্ছে গিয়ে করবো, আমাদের যে আরেকটা স্লাইড দেওয়া আছে বিটি চাও এর বই থেকে, সেখান থেকে আমরা এই ম্যাথ গুলা দেখবো। সো এইখানে আমরা হচ্ছে গিয়ে একটা আর্টিকেল নাম্বার হচ্ছে টেবিল 3.5.1, ঠিক আছে, অ্যাপ্লাইড হাইড্রোলজি বাই ভিটি চাও, এটার শীটটাও আমার দেওয়া আছে স্লাইড। সো এখানে হচ্ছে গিয়ে আমরা কি দেখবো, এই সামারি অফ ইকুয়েশন ফর ক্যালকুলেটিং ইভাপোরেশন, এনার্জি ব্যালেন্স মেথড, অ্যারোডাইনামিক মেথড, কম্বিনেশন মেথড এন্ড প্রিসলি টেইলর মেথড। সো আমরা হচ্ছে এখান থেকে এই সবগুলা মেথড দেখবো। তো এনার্জি ব্যালেন্স মেথডের মাধ্যমে কিভাবে আমরা ইভাপোরেশন বের করতে পারি
অ্যারোডাইনামিক মেথডে কিভাবে বের করতে পারি, এই প্রতিটা মেথডের উপর একটা করে এক্সারসাইজ বা এক্সাম্পল প্রবলেম এই বই থেকে আমরা দেখব। তো আমি প্রথমেই এই বই থেকে বলে দিচ্ছি যে আমরা কোন কোন নাম্বারগুলো এখান থেকে দেখব। আমরা এখানে দেখব এক্সাম্পল 3.51 5.1 এনার্জি ব্যালেন্স মেথড, how to calculate evaporation rate by using energy balance method। তো আমার এই লেকচার শিটটাও কিন্তু হচ্ছে গিয়ে দেয়া আছে, লেকচার শিটের হচ্ছে গিয়ে এখানে দেওয়া আছে পেজ নাম্বার, এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে। সো এখানে আমি যদি একটু খেয়াল করি যে ক্যালকুলেট বাই এনার্জি ব্যালেন্স মেথড দ্য ইভাপোরেশন রেট ফ্রম অ্যান ওপেন ওয়াটার সারফেস if the net radiation is 200 wave per meter square and the air temperature is 25 degrees Celsius assuming no sensible heat or ground heat flux। যদি কোনো গ্রাউন্ড হিট ফ্লাক্স বা সেন্সিবল হিট এখানে না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই জায়গার এনার্জি ব্যালেন্স মেথডের মাধ্যমে ইভাপোরেশন রেট কত সেটা ফাইন্ড আউট করো। তো আমাদের কিন্তু নেট রেডিয়েশন দেওয়া আছে, আমরা কিন্তু নেট রেডিয়েশনটা কি অলরেডি জানি। তো নেট রেডিয়েশনকে আমরা রিপ্রেজেন্ট করব হচ্ছে Rn দিয়ে। সো ইভাপোরেশন রেট বাই ইউজিং এনার্জি ব্যালেন্স মেথডের জন্য ফর্মুলা হচ্ছে ER is equal Rn by LV into rho W, where Rn is equal to net radiation, LV is equal to latent heat of vaporization। মানে আমরা যেটা হচ্ছে গিয়ে বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ হিসাবে জানি LV, ঠিক আছে। এটা আমরা আগেও পড়ে আসছি সবাই। আর রো ডাব্লিউ হচ্ছে কি ওয়াটারের ডেনসিটি, ঠিক আছে। এখন ওয়াটারের ডেনসিটি আমরা আবার হচ্ছে একটা টেবিল থেকে নিব, টেবিলটা হচ্ছে গিয়ে আমি আলাদা করে তোমাদের দিয়ে দিব। টেবিলটা ডিপেন্ডিং অন এয়ার টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা মনে রাখবো টেম্পারেচারের জন্য কত ডেনসিটি, এটা দেওয়া থাকবে না। অন্য যে কোনো টেম্পারেচারের ক্ষেত্রে আমার টেবিল দেওয়া থাকবে, বা টেবিল না দেওয়া থাকলে ডাটাটা উল্লেখ করা থাকবে। তো আমরা এয়ার ডেনসিটি কত সেটা, ওয়াটার ডেনসিটি কত সেটা টেবিল থেকে পেয়ে যাব 997 কেজি পার মিটার কিউব। এখন এলভি এর মানটা আমাদের লাগবে, এলভি এর জন্য কিন্তু আমাদের কি আছে, আবার ওই টেবিল থেকেই মান আমরা নিতে পারবো। এলভি ইজ ইকুয়াল হচ্ছে 2500 মাইনাস 2.36 ইন্টু টি, মানে টেম্পারেচার, এই টি এর উপর বেস করে এটা চেঞ্জ হবে। তো এখানে আমরা হচ্ছে গিয়ে যদি একটু খেয়াল করি, এখানে আমাদের টেম্পারেচার যেহেতু 25, আমি জাস্ট 25 এখানে ইনপুট করলাম। সো এখান থেকে আমি কিলো জুল পার কেজিতে হচ্ছে গিয়ে এলভি এর ভ্যালুটা পেলাম, এটাকে আমরা হচ্ছে জুলে কনভার্ট করে নিব। এরপরে সরাসরি মানটা আমরা বসিয়ে দিব হচ্ছে এনার্জি ব্যালেন্স মেথডের ইকুয়েশন। তো Rn 200, এলভি হচ্ছে গিয়ে 2441 ইন্টু 1000 ইন্টু রো ডাব্লিউ হচ্ছে কত 997। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা মানটা কিসে পাবো, মানটা পাবো হচ্ছে মিটার পার সেকেন্ডে। এটাকে আমরা আবার কি করব, মিলিমিটার পার ডে তে কনভার্ট করে নিব, বিকজ আমাদের ইভাপোরেশন রেটটা আমরা কিসে পাই সবসময়, মিলিমিটার পার ডে। ঠিক আছে ম্যাম, এলবিটা কিভাবে পাবো এটা আবার একটু বললাম। এলভিটা আমরা এই যে ফর্মুলা থেকে পাবো 2500 মাইনাস 2.36 ইন্টু টি, টি মানে টেম্পারেচার, আমাদের টেম্পারেচার 25, এই জন্য আমরা 25 দিয়েছি। ঠিক আছে, জি ম্যাম, বুঝতে পারছি। বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আচ্ছা, তাহলে আমরা এই মেথডের মাধ্যমে কি ইভাপোরেশন রেটটা ফাইন্ড আউট করতে পারবো না? সিমিলারলি আমরা হচ্ছে গিয়ে চলে যাব হচ্ছে গিয়ে নেক্সট মেথড, অ্যারোডাইনামিক মেথড। তো অ্যারোডাইনামিক মেথডের ফর্মুলা যদি আমরা একটু দেখে আসি, আমরা ওই চার্টে যদি চলে যাই, এখানে হচ্ছে গিয়ে এইগুলা ডিরাইভেশন আছে, এগুলা লাগবে না। তো আমরা সরাসরি হচ্ছে গিয়ে চার্টে যে দেখবো, আমাদের চার্টের সূত্রের সাথে ম্যাথের সূত্র কিছুটা ডিফারেন্স আছে। যখন আমাদের যেই প্যারামিটার দেওয়া থাকবে গিভেন, সেটা অনুযায়ী আমরা হচ্ছে গিয়ে ফর্মুলাটা ইউজ করব। তো এখানে একটু যদি খেয়াল করি, দেখো অ্যারোডাইনামিক মেথড অনুযায়ী আমাদের ইভাপোরেশন রেটের সূত্র হচ্ছে EA is equal to B into EAS minus EA। বিটা হচ্ছে ভ্যাপার ট্রান্সফার কোএফিসিয়েন্ট, EAS হচ্ছে ভ্যাপার প্রেসার, স্যাচুরেশন ভ্যাপার প্রেসার, AS দিয়ে স্যাচুরেশন বোঝানো হয়েছে, আর EA দিয়ে এয়ার ভ্যাপার প্রেসার বোঝানো হয়েছে। আর বি এর মানটা কি,
0.102 U2 by ln Z2 by Z0 তার হোল স্কয়ার। U2 হচ্ছে উইন্ড ভেলোসিটি এট হাইট অফ কি 2 মিটার বা এট Z2 হাইট। Z2 বা Z0 এটা যেটা হচ্ছে আমাদের হাইট, গ্রাউন্ড থেকে কতটুকু হাইট। অ্যারোডাইনামিক পার্টিকেল বলতে বেসিক্যালি আমরা এমন একটা পার্টিকেল বুঝি যেটার কোনো নির্দিষ্ট ডেফিনিট শেপ নাই, সার্কুলার না অন্য ধরনের রেক্টেঙ্গুলার, মানে এই ধরনের কোনো ডেফিনিট যেটাকে আইডেন্টিফাই করা যায় না সেটাকে বলা হয় অ্যারোডাইনামিক। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের Z0 মানে কি Z0, কিন্তু আমরা হচ্ছে গিয়ে জিরোতে অ্যাকচুয়ালি ধরলে আমাদের তো টোটাল ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি চলে আসবে, তাই না? সেজন্য আমরা এটাকে 3 সেন্টিমিটার ধরে থাকি। ঠিক আছে, আচ্ছা এখন যদি দেখি Z2 মানে হচ্ছে তার হাইট হচ্ছে কি গ্রাউন্ড থেকে 2 মিটার। ঠিক আছে, আচ্ছা 2 মিটার না সেন্টিমিটার আমি দেখে বলতেছি অঙ্ক থেকে। আচ্ছা এরপরে দেখো ইএএস এবং ইএ এই দুইটা বের করার জন্য আমরা অলরেডি ফর্মুলা জানি চ্যাপ্টার 2 থেকে। আর ইএ টা আমরা রিলেটিভ হিউমিডিটি ইউজ করে বের করতে পারবো, রিলেটিভ হিউমিডিটি ইনটু স্যাচুরেশন ভেপার প্রেসার। তো এই সূত্র অনুযায়ী আমরা হচ্ছে কাজ করব। এখন বি এর সূত্রতে আমাদের যদি ডিফারেন্ট কোনো আরো কিছু প্যারামিটার আছে সেগুলো দেওয়া থাকে তখন বি এর সূত্রটা চেঞ্জ হয়ে এরকম কিছু একটা পাওয়া যাবে, সেটা হচ্ছে কি 0.622 কে স্কয়ার রো এ ইনটু বাই পি ইনটু রো ডাব্লিউ লন Z2 বাই Z0 তার হোল স্কয়ার। এবার আমি প্রতিটা প্যারামিটার একটু ডিফাইন করি। আমাদের কোশ্চেনটা যদি আমরা পড়ি, কোশ্চেনটায় লেখা আছে ক্যালকুলেট দ্য ইভাপোরেশন রেট ফ্রম এন ওপেন ওয়াটার সারফেস বাই দ্য অ্যারোডাইনামিক মেথড উইথ এয়ার টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, relative humidity 40%, air pressure 101.3 kilopascal, wind speed 3 meter per second, all measured at height 2 meter above the water surface. Assume a roughness height Z equal 0.03 centimeter. ও আচ্ছা Z এর ভ্যালুটা 3 সেন্টিমিটার না 0.03 সেন্টিমিটার, তার মানে খুবই ক্ষুদ্র একটা হাইট ধরা হয়েছে জাস্ট জিরোটাকে ইগনোর করার জন্য, যাতে আমাদের ভ্যালুটা কি ইনভ্যালিড কিছু না আসে। তো এখানে দেখো যেহেতু আমাদের অনেকগুলা প্যারামিটার আছে সেই জন্য আমরা ভেপার ট্রান্সফার কোএফিসিয়েন্ট বি এর ফর্মুলাটা কি আগের ফর্মুলাটা না নিয়ে এই ফর্মুলাটা নিব। এখানে যদি আমরা একটু খেয়াল করি, এখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটার নাম হচ্ছে ভন কারমান কনস্ট্যান্ট, এটার ভ্যালু 0.4 ফিক্স। রো এ হচ্ছে এয়ার ডেনসিটি, ইউ2 হচ্ছে একটা নির্দিষ্ট হাইট 2 মিটার, গ্রাউন্ড থেকে হাইটে তার স্পিড উইন্ড স্পিড এটা দেওয়া আছে আমাদের 3 মিটার পার সেকেন্ড। পি কিন্তু আমাদের এয়ার প্রেসার সেটাও দেওয়া আছে 101.3 কিলোপ্যাসকেল। তারপর হচ্ছে গিয়ে রো ডাব্লিউ যেটা সেটা আমাদের টেম্পারেচারের উপর বেস করে আমরা জানি 997 কেজি পার মিটার কিউব। Z2 হচ্ছে 2 মিটার, Z0 হচ্ছে 0.03 সেন্টিমিটার। ঠিক আছে, সো আমরা সবগুলা ভ্যালু এখানে হচ্ছে গিয়ে ইনপুট করব। ইনপুট করার আগে আমাকে কিন্তু এই যে পি এর রো এর মান কিন্তু দেয়া নাই, এটা কিন্তু আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করবো বলতো? লাস্ট চ্যাপ্টারে আমরা হচ্ছে কিন্তু এয়ার ডেনসিটি রো এ বের করতাম, মনে আছে? সো এখানে আমরা যেই পদ্ধতিতে বের করে আসছি এখানে কিন্তু সেভাবেই বের করতে হবে। তার মানে এটা বের করার জন্য আমাকে কি করতে হবে, একটু আবার এই ইভাপোরেশন ভেপার প্রেসার স্যাচুরেশন ভেপার প্রেসার এগুলা বের করে তারপরে আসতে হবে। তো আমরা হচ্ছে গিয়ে স্যাচুরেশন ভেপার প্রেসারটা কিভাবে পাবো? সূত্র থেকে। ঠিক আছে, টেম্পারেচার কত আছে এখানে 25, সো আমরা যে সূত্রটা জানি, এই যে এই সূত্রটাতে আমরা 25 বসে এখান থেকে ইএএস টা বের করব। এটা কি বুঝছো সবাই? দেন আমরা রিলেটিভ হিউমিডিটি দেওয়া আছে পার্সেন্টাইলে, সেটার সাথে এই ইএএস টা মাল্টিপ্লাই করে আমরা ইএ টা বের করে নিব। ঠিক আছে, এটা বইয়ের কত নাম্বার আর্টিকেল? এই যে বইয়ের তো আমরা দেখাচ্ছি, বইয়ের হচ্ছে গিয়ে যে টেবিল হচ্ছে সামারি টেবিল 3.5.1 আর আমাদের এক্সাম্পল হচ্ছে 3.5.2। এখানে অনেক ডিটেল ডিরাইভেশন আছে, এগুলো আমাদের দরকার নেই, এগুলো মাস্টার্সে সাধারণত ইউজ করা হয় যে 3.5.2। ঠিক আছে,
এটা আলাদা একটা শীট দেওয়া আছে, এটা সেই শীটের বিটি চ্যাওয়ের বইয়ের শীট, এটা ওই বইয়ের শীট না, আমি প্রথমেই বলে নিছি, ঠিক আছে? এই জন্য বলতেছি তোমরা একটু লিখে রাখো, না হলে কিন্তু ভুল করবা। আচ্ছা, তাহলে রো এটা হচ্ছে কি আমরা কি করব, এই 25°C এর জন্য বের করে নিব। কিভাবে বের করব? এই যে আমরা আগের চ্যাপ্টারে যেভাবে করেছিলাম, ঠিক আছে? এই যে এখানে যেমন রো এ বের করছি P/RA × T, আরে কিভাবে বের করছি সেভাবে করে এখানে এই রো এটা বের করে নিয়ে আসতে হবে, এটা কিন্তু দেয়া থাকবে না, ঠিক আছে? 25°র জন্য তুমি মুখস্থ রাখতে পারো, কিন্তু অন্য কোনো টেম্পারেচার থাকলে সেই ক্ষেত্রে কিন্তু এটা বের করে আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে নেক্সট দেখি। এখন আমাদের কিন্তু EAS এবং EA দুটোই আমরা জানি। অ্যাট দ্য সেম টাইম আমরা ভ্যাপার ট্রান্সফার কোএফিসিয়েন্ট B এর মানও কিন্তু এই ক্যালকুলেশন গুলা থেকে বের করে নিয়েছি, ঠিক আছে? সো এবার এই দুইটা আমরা ইকুয়েশন, এই এয়ার অ্যারোডাইনামিক এর জন্য ইভাপোরেশন রেটের যে ইকুয়েশন সেখানে যদি প্লেস করি, আমরা এখান থেকে কি পাবো? ইভাপোরেশন রেটটা মিটার পার সেকেন্ডে পাবো। এখানে কিন্তু সবগুলো ইকুয়েশনে মিটার পার সেকেন্ডের রেটটা আসবে, এখান থেকে আমাদের মিলিমিটার পার ডে তে কনভার্ট করতে হবে। তো মিটার পার সেকেন্ড কে আমরা মিলিমিটারে নিব কি 1000 দিয়ে গুণ করব, আর হচ্ছে গিয়ে এই যে অ্যামাউন্টটা দিয়ে কি করব? গুণ করব, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো? মিলিমিটার পার ডে তে আমাদের যেই ইভাপোরেশন রেট সেটা কিন্তু পেয়ে যাব। এটাতে কারো কি কোনো কনফিউশন আছে বুঝতে? এনিওয়ান কোনো কনফিউশন আছে? এই যে এই বইতে এখানে গেলেই তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সবাই একটু হচ্ছে গিয়ে ক্যালকুলেশনটা চেক করো ঠিক আছে কিনা, ঠিক আছে? ক্যালকুলেশনটা যদি ঠিক থাকে তাহলে আমরা পরবর্তী প্রবলেমে চলে যাব। এখানে যে ইকুয়েশন গুলার মান বসানো হয়েছে, মানগুলা বসানোর পর রেজাল্ট এটা আসে কিনা একটু চেক করো। আমি 2 মিনিট সময় দিচ্ছি, সবাই একটু চেক করো। আছো সবাই? জি ম্যাম। ম্যাম আচ্ছা, সবাই একটু এটা চেক করো, মানে ভ্যালু গুলা বসানোর পর রেজাল্টটা ঠিক আসে কিনা একটু সবাই চেক করো। আমি 2 মিনিট টাইম দিচ্ছি সবাইকে, ঠিক আছে? কম্বিনেশন মেথডটা বেসিক্যালি অ্যারোডাইনামিক মেথড এবং এনার্জি ব্যালেন্স মেথড, এই দুইটা মেথডকে একসাথে কম্বাইন করে তৈরি করা হয়েছে। সো এই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা আবার কিছুটা চেঞ্জ হবে। আমরা এতক্ষণ যে দুইটা অঙ্ক করলাম, এই দুইটা অঙ্কের থেকে আমাদের দুইটা ভ্যালু নিতে হবে। সেই ভ্যালু দুইটা কি? আমাদের অ্যারোডাইনামিক মেথডের যে ইভাপোরেশন রেট পেলাম EA এবং এনার্জি ব্যালেন্স মেথডের যে ইভাপোরেশন রেট পেলাম ER, এই দুইটা ভ্যালু কিন্তু আমাদের আগের অঙ্ক থেকে লাগবে, ঠিক আছে? এর বাইরে আমাদের কি লাগবে? এর বাইরে আমাদের লাগবে একটা ডেল্টা আর একটা হচ্ছে গামা। সো ডেল্টার জন্য একটা ফর্মুলা আছে, গামার জন্য ফর্মুলা আছে এবং সরাসরি ভ্যালু আছে। আমরা যদি একটু চলে যাই 3.5.3 এই অঙ্কটাতে, সো এই অঙ্কটাতে আমরা যদি খেয়াল করি, এখানে দেখো আগের মতোই ডাটা দেওয়া আছে, লেখা আছে ইউজ দ্য কম্বিনেশন মেথড টু ক্যালকুলেট দ্য ইভাপোরেশন রেট from an open water surface subject to net radiation of 200, air temperature 25°C, relative humidity 40%, wind speed 3 meter per second, all recorded at height 2 meter, atmosphere pressure P101.3 kilopascal. প্রথমে আমরা দেখো আগের দুটো অঙ্ক থেকে প্রাপ্ত যে রেজাল্ট দুটো সেটা লিখে নিয়েছি। সো এর সাথে সাথে আমরা হচ্ছে গিয়ে গামা এবং ডেল্টার ফর্মুলা দুটো এখান থেকে একটু দেখবো। আচ্ছা, তার আগে একটু বলে নেই যে এই দুইটা টার্মকে অ্যাকচুয়ালি কি হিসেবে আমরা উল্লেখ করতেছি। গামাটা হচ্ছে সাইক্রোমেটিক কনস্ট্যান্ট, গামা এটার ইকুয়েশন হচ্ছে Cp × Kh × P ডিভাইডেড বাই 0.622 Lv × Kw। এই Kh আর Kw এই দুইটা হচ্ছে একটা রেশিও, মানে কনস্ট্যান্টের রেশিও, যেটা আমরা ওই যে ভন কারমান কনস্ট্যান্ট দেখেছি এরকমই দুইটা কনস্ট্যান্ট Kh এবং Kw দুইটার রেশিও আমরা 1 ধরে নেই। Cp এর মানটা আমরা হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট টেম্পারেচারের রেসপেক্টে ফিক্স একটা মান থাকে এয়ারের জন্য, এই অঙ্কের জন্য আমরা ধরে নিচ্ছি এটা 1005।
এটা কোয়েশ্চেনে যদি দেয়া থাকে তাহলে থাকলো, অথবা হচ্ছে কি আমরা ধরে নিব। ঠিক আছে, পি এর মান হচ্ছে প্রেসার। প্রেসার হচ্ছে আমাদের দেওয়া আছে 101.3 কিলো প্যাসকেল। আমরা এটাকে প্যাসকেলে নিচ্ছি ইনটু 10⁻³ করে। আর এলভি এর মানটা আমরা আগের অঙ্কতেই বের করেছিলাম 2441 ইনটু 10⁻³। সো এটা আমরা নিয়ে নিচ্ছি। এটাকে ক্যালকুলেট করলে আমরা যে ইউনিটটা ভ্যালুটা পাবো সেটা আসবে প্যাসকেল পার ডিগ্রি সেলসিয়াসে। একইভাবে আমরা ডেল্টা বের করব। ডেল্টা কি? ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ স্যাচুরেটেড ভেপার প্রেসার। গ্রেডিয়েন্ট অফ স্যাচুরেটেড ভেপার প্রেসারের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে 4098 ES ডিভাইডেড বাই 237.3 প্লাস 3 তার হোল স্কয়ার। ES টা কি ছিল? স্যাচুরেশন ভেপার প্রেসার। এটা আমরা আগের অঙ্কের জন্য বের করেছি, ওই মানটাই আমরা সরাসরি এখানে নিয়ে নিব। ES আর EAS একই কথা, দুইটাই স্যাচুরেশন ভেপার প্রেসার মিন করতেছে। সো এখানে টি এর মান হচ্ছে আমাদের 25। সো এখান থেকে আমরা কি ডেল্টার যে ভ্যালুটা আছে গ্রেডিয়েন্ট অফ দ্য স্যাচুরেশন ভেপার প্রেসার, এটা পাবো প্যাসকেল পার ডিগ্রি সেলসিয়াস। সো এই দুইটা মান যদি বের হয়ে যায়, আমাদের কম্বাইন্ড মেথডের জন্য সূত্র যেটা E is equal delta by delta plus gamma into ER plus gamma by delta plus gamma into EA। তাহলে আমার গামা প্লাস ডেল্টা এই মানটা কিন্তু আমরা আলাদাভাবে বের করে নিলে আমাদের জন্য ক্যালকুলেশনটা কি হবে? ইজি হবে। সো আমরা কি করব, এরপরে ER এবং E এর মানগুলো এখানে বসিয়ে দিই। তাহলে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ইভাপোরেশন রেট কত ইউজিং কম্বিনেশন মেথড সেটা কিন্তু আমরা পেয়ে যাব। কারো কি বুঝতে কোনো কনফিউশন আছে? ম্যাম সিপি যদি দেওয়া না থাকে তাহলে কি ওই 1005 ধরে নিতে হবে? যদি 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য হয় সেক্ষেত্রে 1005 আমরা ধরে নিতে পারবো। অন্য কোনো টেম্পারেচার হলে সেটা দেয়া থাকবে এবং উল্লেখ করা থাকবে। ঠিক আছে, পারবা সবাই অঙ্কটা? সবার কাছে কি খাতা কলম ক্যালকুলেটর আছে? ইয়েস ম্যাম। তাহলে অঙ্কটা সবাই একটু জি করা ম্যাম। শুরু করি। আমি সবার খাতা কিন্তু চেক করব, ক্যামেরা অন করে আমি খাতা চেক করব। আচ্ছা, আমি 5 মিনিট টাইম দিচ্ছি, সবাই হচ্ছে গিয়ে অঙ্কটা আমরা করব এখন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখন তাহলে রোল কলটা করব। পরে কি জমা দিছো সবাই? ম্যাম এটা কি বাকি সবাইকে জমা দিতে হবে নাকি যাদেরকে বলছেন? যাদেরকে কল করেছি তারা দিলেই হবে, বাকিদেরটা আমি এখন দেখতেছি না। নেক্সট ক্লাসে আমি দেখবো হয়তো বা ক্লাসে। আচ্ছা, সো হচ্ছে গিয়ে আমি এখন রোল কল করব। তো আমি হচ্ছে গিয়ে শেয়ারটা স্টপ করে দিচ্ছি। ঠিক আছে, যারা হচ্ছে গিয়ে খাতা দেখাতে পারো নাই তারা নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করবা, আদারওয়াইজ কিন্তু
অ্যাবসেন্ট হয়ে যাবা। ঠিক আছে? ডাবল ক্লাসে কিন্তু অ্যাবসেন্ট হয়ে যাবা। আচ্ছা তোমরা এ সেকশন না? জি ম্যাম।